এরপর সে রাজের দিকে মুখ বাড়িয়ে রাজকে ইশারায় ডাকলো। ব্যাপারটা বিয়ে বাড়িতে গেট ধরার সময় মতো হয়ে গেছে। রাজ কাছে এলে হিয়া একটু জোরেই বলল, দুলাভাই কি 12 ভাতারি নাকি? আমার কেমন সন্দেহ হচ্ছে। হিয়ার কথা শুনে সবাই হেসে উঠল। মজা নিতে থাকলো রাজের। হিয়া ইচ্ছে করে সবার সামনে রাজকে ছোট করেছে। তা রাজ ভালো করেই বুঝতে পেরেছে। তাই সে কথা ঘুরিয়ে বলো, আরে আমি নই, তোমার বোন মানে রুহি ডেকেছে। কিছুই বলল না। একেবারে যদি সব হয়ে যায় তাহলে তো আর শাস্তি হলো না। হিয়া সবাইকে পাশ কাটিয়ে রুমে ঢুকে গেল। যাওয়ার সময় রাজকে আবার খোঁচা মেরে বলল, দুলাভাই এত কিপটে হলে চলে নাকি? বিয়ে করেছেন, মানুষকে ধোকাও দিয়েছেন, সেই হিসেবে সময় না হয় মিষ্টি খাওয়ালেন, সমস্যা কোথায়? হিয়া চলে যাওয়ার পর সবাই রাজের দিকে কেমন অদ্ভুতভাবে তাকালো। যদিও তারা হিয়ার বলা কথার মানে বুঝতে পারেনি। এটা ওর শালী দুলাভাইয়ের ইয়ার্কি হিসেবেই নিয়েছে। ওদের মনে তাকানো দেখে রাজ আরও অপমানিত বোধ করলো। কিন্তু রাজকে অবাক করে দিয়ে সবাই আবারও একযোগে হৈ হৈ করে উঠল। টাকা দিতে বলল আবার। রিয়া রুমে ঢুকে দেখলো রুহি বসে আছে ঘোমটা দিয়ে। নিশ্চয়ই রাজার জন্য অপেক্ষা করছে। কিন্তু এখানে ওর কাজটা কি? রুহি কেন ডেকেছে ওকে? হিয়া রুহির সামনে গিয়ে বলল, ডেকেছিলে আমায়? রুহি হিয়াকে দেখে অবাকই হলো। সেও জানে না হিয়া এখানে কেন। সে বলল, তোকে কেন ডাকবো আমি? হিয়া এসব ঝামেলা চায় না। সে বলল, ওহ, তোমার স্বামী বলল যে তুমি নাকি ডাকছো। তো ডাকছো না যখন, আমি তাহলে আসছি। হ্যাঁ, সত্যি করে বল তো হিয়া, কী জন্য এসেছিস সেখানে? তুই আবার জেলাস না তো? হিয়া হেসে উঠল। থুতু ফেলানোর মতো শব্দ করে বলল, ইয়াক, আমার রুচি অতটা খারাপ নয় আপা। রুহি অপমান বোধ করলো হিয়ার কথায়। ঘাট থেকে নিচে নেমে এলো। হিয়ার মুখোমুখি দাঁড়িয়ে বলল, শোন, বেশি ভাবনার চেষ্টা করিস না হিয়া। তোকে দেখেই বোঝা যাচ্ছে তুই কতটা জেলাস। না হলে তো আর দেখতে আসতিস না। আর আমি আমার জামাই কেমন ঘরে বাসর করব? হিয়া আবার হেসে উঠল। সে তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, রিয়ালি? জেগে জেগে স্বপ্ন দেখো বন্ধ করো। যাই হোক, একটা সত্যি কথা বলবো আপা? রুহি গম্ভীর কণ্ঠে বলল, বলো। হিয়া বলল, সত্যি বলতে আমার তোমার জন্য আফসোস হচ্ছে। ইস, আমার ফেলে দেওয়া জিনিস তুমি কিভাবে কাছে নিবে? ইয়াক, আমার তো ভাবতেই ঘৃণা লাগছে। হিয়ার কথা শেষ হতে না হতেই একটা শক্ত চড় পড়ল ওর নরম গালে। চড়টা মেরেছে রুহি। হিয়া জানতো এমন কিছুই হবে। ওরা তাকে এতটা ভাঙার চেষ্টা করেছে, অথচ ও সামান্য মস্কাচ্ছে না। রাগ তো হবেই। হিয়া এমন শক্ত চড়ে সামান্য রিয়াক্টও করলো না, এক চুল সরল না নিজের জায়গা থেকে। তা দেখি রুহির বোধ হয় আরও রাগ হলো। সে দাঁত চেপে বলল, তুই জানিস তোর সাথে আমি কেন এই খেলাটা খেলেছি? হিয়া মনে মনে অনেকবার জানার চেষ্টা করেছে, এই উত্তর কিন্তু মেলেনি। বলতে গেলে সে অপেক্ষাতেই ছিল কখন ওরা নিজেরা বলবে ওকে ঠকানোর কারণ। হিয়া এক দৃষ্টিতে তাকিয়ে রইল রুহির দিকে। রুহি কিছুটা একটা ভেবে বলল, কি জানতে ইচ্ছে করছে খুব। বুকের ভেতর ছটপট করছে জানার জন্য। করুক না, আমার ভীষণ মজা লাগছে তোকে এইভাবে দেখতে। তোকে এই চেহারা দেখতে যদি আমার সারা জীবনটা লেগে যেত, তাহলে আমি এই প্ল্যান অব্যাহত রাখতাম হিয়া। হিয়া যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলল। তার প্রতি এতটা ঘৃণা কবে জন্মালো? অথচ রুহি আপুই ছিল তার প্রিয়। একমাত্র রুহি আপুর সাথে সে রাজের ব্যাপারটা শেয়ার করেছিল। হিয়া ভাঙা গলায় বলল, এতটা ঘৃণা করো আমাকে? রুই হিয়ার গাল চেপে ধরলো, শক্ত গলায় বলল, তুই ভাবতেও পারবি না তোকে আমি কতটা ঘৃণা করি হিয়া। তোকে কষ্টে দেখার শখ আমার বহু আগের। তুই কষ্টে পা হিয়া, কষ্টে ছারকার হয়ে যা তুই। এই পর্যায়ে সত্যি হিয়া কেঁদে ফেল। সে তো কখনো ভাবতেও পারেনি এসব। কি এমন করেছে সে? কই, তার তো কিছুই মনে পড়ছে না। হিয়া কান্নামাখা গলায় বলল, এই জন্যই বলি বেঈমানরা সবসময় পেছন থেকেই ছুরি মারে। আমি জানি না তোমার কি ক্ষতি করেছি, তবে শুনে রাখো, আমাকে ভাঙা অতটাও সহজ নয়। আমি জানি আমি ঠিক মিথ্যে দোষকে আমাকে কষ্ট দেওয়ার চিন্তা ভুলে যাও। এটাই ভালো হবে তোমাদের জন্য। রুহি আবার হাত উচালো হিয়ার উপর। কিন্তু এইবারে হিয়া আর আগের ভুল করলো না। সে শক্ত করে চেপে ধরল রুহির হাত। শাসালো কণ্ঠে বলল, এই স্পর্শটা আর দেখিও না। আমি ভালো করেই বুঝতে পেরেছি তুমি আমাকে এখানে কেন এনেছো। তোমার যা খুশি তুমি করে নাও। দেখো আমার চুলটা পর্যন্ত ছিঁড়তে পারছো কি না। ততক্ষণে রুমে চলে এসেছে রাজ। রাজ আসা মাত্র হিয়া ঘুরে চলে যেতে নিল। রুহির আগে রীতিমতো কাঁপছে।
ছোটবেলা থেকে হিয়াকে সে ঘৃণা করে, কিন্তু সবসময় সবার সামনে দেখিয়ে এসেছে রুহি সবচেয়ে ভালোবাসে হিয়াকে। রুহিকে এই অবস্থায় দেখে রাজ হিয়াকে দাঁড়াতে বলো। হিয়া থেমেও গেল। রাজ হিয়াকে থামতে বলে। গেলি রুহির কাছে, খুবই আদরে কণ্ঠে বলল, কি হয়েছে সোনা, শরীর খারাপ লাগছে? আমি চলে এসেছি তো। হিয়ার কাছে এগুলো নিতান্ত লোক দেখানোর ন্যাকামি মনে হলো। হিয়া ওদের দিকে না তাকিয়ে বলল, একটা রাস্তার আবর্জনা আরেকটা টোকাই, ভালোই মিশেছে। কথাটি বলে দ্রুত প্রস্থান করো, পেছন থেকে রেগে দুইটা মানুষরূপী শয়তানকে। আচ্ছা, তোকে যদি তোর বয়ফ্রেন্ড ধোকা দেয়, তাহলে তুই কীভাবে তা থেকে প্রতিশোধ নিবি? হিয়াও তুয়া শুয়ে আছে গেস্ট রুমে। রাত তখন অনেক, কিন্তু ওরা না ঘুমিয়ে গল্প করে যাচ্ছে। কথা বলতে বলতে হিয়া উপরোক্ত কথাটি তুবাকে বলল। তুবা হিয়ার কথার উত্তরে কিছু না ভেবে বলল, আমাকে ধোকা দেওয়া অত সহজ নাকি? আমি ধোকা যদি দিয়েই বসি, তাহলে আমি আমার এক্সের ভাইকে বিয়ে করব আর সুখে শান্তিতে সংসার করব। শালা দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। তুবার কথাগুলো শুনে চোখ মুখ কুঁচকে ফেললো হিয়া। আইডিয়া ভালো আছে, কিন্তু এখন রাজের থেকে প্রতিশোধ নিতে ওই লোককে বিয়ে করতে হবে? এহ, জীবনও না। হিয়া বলল, আর কোনো উপায় থাকলে সেটা বল। আরে কি উপায়? প্রতিশোধ নিতে গেলে তুই যে ওকে ছেড়ে ভালো আছিস সেটা দেখাতে হবে। ধর তুই অন্য বেড়াকে বিয়ে করলি, তাহলে ও দেখাবে কিভাবে তুই ভালো আছিস কি খারাপ আছিস? এই জন্যই আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এই ট্রিক্স ফলো করা উচিত। এসগুলো যখন ভাইয়ের বউ হিসাবে দেখবে, তখন না পারবে সইতে আর না পারবে কইতে। ভাবতে লাগলো, রুহির কথাতে সে বুঝেছে রুহি তাকে কষ্টে দেখতে চায়, আর রাজে থেকে তো তাকে প্রতিশোধ নিতেই হবে। তার মা আজ হলেও তাকে বিয়ে দেবে, কাল হলেও তাকে বিয়ে দেবে। বিয়ে তো তাকে করতেই হবে। যদি ওর অন্য জায়গায় বিয়ে হয়, তাহলে যে ভালো আছে এটা কিভাবে দেখবে রুহি? হিয়া কিছুই বুঝতে পারছে না কি করবে সে। ওইদিকে ঘুমাও আসছে না, বারবার কানে বাজছে রুহির বলা কথাগুলো। অথচ হিয়া নিষ্পাপ। ছোটবেলায় বাবা মারা গিয়েছে তার, মায়ের হাতে মানুষ হয়েছে সে। হিয়ার চাচারা ভাইকে হারিয়ে হিয়াকে নিজেদের সন্তানের মতো দেখেছেন, কিন্তু হিয়া কখনোই ভুলে যায়নি আর বাবা নেই। কখনোই এমন কোনো কাজ করেনি যাতে লোকে বলবে বাফারা মেয়ে আর কত ভালো হবে। চঞ্চল হলেও হিয়া সবসময় ছিল ভদ্র, কেউ ওকে মন্দ বলতে পারবে না। যেরকম মেয়েরা চেহারা, সেরকমই মেয়ের আচরণ। তার জীবনে প্রথম ও শেষ ভুল ছিল বোধহয় রাজের সাথে সম্পর্কে জড়ানো। যদিও হিয়া প্রথমে চায়নি রাজের মতো একটা বেহায়া ছেলের সাথে কোনো ধরনের সম্পর্কে জড়াতে। টিস করার জন্য হিয়া কলেজের সমস্ত স্টুডেন্টের সামনে রাজকে মেরেছিল, কিন্তু কোথাও থেকে যে কি হয়ে গেল হিয়া জানে না। রাজের পেছনে ঘুরেছে প্রায় 1 বছরের মতো। নিজেকে সম্পূর্ণরূপে পাল্টে ফেলেছিল রাজ। আসলে হিয়া তখন বুঝতে পারেনি সাপ খোলস পাল্টে তার বিষ ঠিকই থেকে যায়। সারাদিনের ধকল ক্লান্তি এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল হিয়া। পরের দিন সকালে বৌভাতের অনুষ্ঠান। হিয়া ও তুবার ঘুম থেকে উঠতে উঠতে বেজে গেল 9টা। তুবা আগে উঠেছে, সে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে গেল। তারপর উঠল হিয়া। মাথাটা ভার হয়ে আছে তার, চোখ দুটো লাল হয়ে আছে। নিশ্চয়ই ঘুম হয়নি রাতে। অবশ্য তাকে দেখতে খারাপ লাগছে না, বরং ভালোই লাগছে। এখন একটু কফি না খেতে পারলে হিয়া বোধহয় মরে যাবে। সে মেজমেজে শরীর নিয়ে উঠল হিয়া। অনেক সময় নিয়ে ফ্রেশ হলো সে। অফ হোয়াইট কালারের একটা জামা পরল সে। সুন্দর করে পরিপাটি হয়ে তবেই বের হলো রুম থেকে। ড্রয়িং রুমে গিয়ে দেখলো তেমন কেউ নেই, কয়েকজন গেস্ট ছাড়া। হিয়া ওদের কাউকেই চেনে না। সে খুঁজতে লাগলো তুবাকে। মেয়েটা কোথায় গেল কে জানে। হিয়ার ভাবনার মাঝেই একজন মধ্যবয়স্ক মহিলা এসে উপস্থিত হলো ওর সম্মুখে। মিষ্টি এসে তিনি বললেন, এখন উঠলে? এসো, এসে তোমার জন্য তো অপেক্ষা করেছিলাম। হিয়া অপ্রস্তুত হয়ে গেল, সে তো চিনি না কাউকেই। হিয়া হালকা হাসার চেষ্টা করে বলল, ইয়ে। ভদ্রমহিলা এবার বিস্তর হেসে উঠলেন, বললেন, আমি তোমার দুলাভাইয়ের মা। তুমি তো এখনো খাওনি মা, এই জন্যই অপেক্ষা করেছিলাম। হিয়া নাফির মায়ের সঙ্গে ড্রয়িং রুমে গেল। সেখানে সকালে নাস্তা করলো সে। রুহি ও রাজ নাকি এখনো ঘুম থেকে ওঠেনি, নয়তো বনি শ্বশুরবাড়ি এসে বোনকে ছাড়া খাওয়ার ব্যাপারটা ভালো দেখায় না। হিয়া খাওয়ার মাঝখানে জেনে নিল তুবা ছাড়ে আছে। লজ্জার খাতিরে তার আর কফি খাওয়া হলো না, তাই খাওয়া দাওয়ার পাট চুকিয়ে সে ছাদের উদ্দেশ্যে রওনা হলো।
চঞ্চল হরিণের মতো দৌড়ে যেতে লাগলো সে। আর সেখানেই বাঁধলো বিপত্তি। সামনে যে কখনো জুনায়েদ নাফি এসেছে সে খেয়ালই করেনি। হিয়া দৌড়তে দৌড়তে আচমকা ধাক্কা খেলো জুনায়েদের শক্তপোক্ত বুকে। ধাক্কা খেয়ে সে পড়ে যেতে নিচ্ছিল। তার আগে জুনায়েদ হিয়ার হাত টেনে ধরলো। হিয়া দুর্ঘটনাবশত আবারও গিয়ে পড়ল জুনায়েদের বুকের উপর। চোখ কি অন্ধ নাকি দেখতে পান না? আশ্চর্য! তখনও হিয়া নাফির বুকের সাথে লেপ্টে আছে। নাফি হিয়াকে সরিয়ে দিল নিজের কাছ থেকে। হিয়ার মুখের সামনে আঙ্গুল তুলে বলল, আমার দেখার দরকার ছিল কে আসছে না কে যাচ্ছে। চোখ কপালে রেখো। পাকাভিহীন উড়াউড়ি করলে তো ধাক্কা খাবেই। কি? আমি চোখ কপালে রেখে উড়াউড়ি করি? আপনি তো চোখ বন্ধ করে হাঁটাহাঁটি করছেন। নিজে আগে চোখ খুলে দেখুন দুনিয়া কোন দিকে যাচ্ছে। কি আশ্চর্য! নাফি আবার আঙুল বাড়িয়ে দিল হিয়ার দিকে। কিছু বলার আগে হিয়া, আর শুনুন, কথায় কথায় এমন আঙুল তুলবেন না। মনে হয় আপনারা একারই আঙুল রয়েছে, আর কারো আঙুল নাই, ঢং। এটুকু বলে হিয়া দৌড়ে পালালো ছাদের দিকে। নাফির তাণ্ডব হয়ে দাঁড়িয়ে রইল। তাকিয়ে থাকলো মানুষরূপী একটা ডানাবিহীন পরীর দিকে। হঠাৎ নিচে থেকে নাফিকে ডেকে উঠলেন নাসিমা, নাফির মা। এই বড় ছেলে খাবি না? নাফি মায়ের দিকে একবার তাকিয়ে আবারও তাকালো হিয়ার যাওয়ার দিকে। এক পলক সেদিকে তাকিয়ে নিচে নেমে এলো সে। ডাইনিং টেবিলে বসলো সকালের নাস্তার জন্য। অনেকক্ষণ বসে থাকার পরও কেউ খাবার নিয়ে এলো না। এতে বিরক্ত হলো নাফি। সে জোরে চেঁচিয়ে বলো, আম্মু খাবার কই? নাসিমা একটা প্লেটে দুটো শুকনো রুটি আর সামান্য একটু ভাজি এনে সামনে রাখলো নাফির। নাফি এতে অবাক হয়ে তাকালো মায়ের দিকে। আশেপাশে যদিও এখন কেউ নেই, মেহমানরা ছাদে আড্ডা দিচ্ছে আর কেউ কেউ ঘুমাচ্ছে। নাফি চাপা গলায় বলল, আম্মু এসব কি? তুমি জানো না আমি খাই না এসব? নাসিমা একবার এদিক ওদিক তাকিয়ে নিলেন, সতর্কতার সঙ্গে বললেন, এটাই খেতে হবে, আজ থেকে অনুশীলন করো। আশ্চর্য! আম্মু আমি এসব কেন খাবো? তুমি জানো না আমি সকালে খাই না? আমার পরোটা নিয়ে এসো। শখ কত, তোর লজ্জা করে না মাকে অর্ডার করিস? মা এখানে অর্ডার করার কি আছে? আজ হঠাৎ কি হলো তোমার? তোর লজ্জা থাকা উচিত। বড় ভাই হয়ে ছোট ভাইয়ের বিবাহ দেখেছিস, বউয়ের রান্না খাওয়ার বয়সে মায়ের হাতে রান্না খাচ্ছিস, আবার হুকুমও করছিস। ছি! আপে বোকা বনে গেল মায়ের কথা শুনিয়ে। সে এতদিন ঢাকায় ছিল, এখন সে বিয়ে শাদির মধ্যে জড়াতে চাইছে না। এরা তো তার মা ভালো করেই জানে। তাহলে এখন আবার কি হলো? নাফি বিরক্ত কণ্ঠে বলো, আম্মু এসব কি কথা বলছো তুমি? কি তো বলছি, কোথাও দেখেছিস বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করবে? না দেখিনি, এইবার দেখবে সবাই। যাও আমার খাবার নিয়ে এসো। নাসিমা একটা নেকা কান্না টাইপ কেঁদে বললেন, হায় খোদা, সারা জীবন এদের সংসারে খেটে খুঁটে এই বয়সে একটু শান্তি করব, সেটাও আমার কপালে নেই। নাফির আগে আর বসলই না সেখানে, উঠে গিয়ে চলে গেল সদর দরজার দিকে। নাসিমার মন তবুও গলল না। সে মৃদু চেঁচিয়ে বললেন, যা যা, যেখানে খুশি যে সেখানে যা। বিয়েতে রাজি হওয়া না হওয়া পর্যন্ত তোর খাবার বন্ধ। নাসিমা জানেন এতে কোনো কাজ হবে না, কেননা তার বড় ছেলে এখন আর ছোট নেই। সে খাবারের ভয় দেখালে তো তার কথা শুনবে। যদি তাই হতো তাহলে গত 2 বছর ধরে তিনি ওকে বিয়ে করার কথা বলেই যাচ্ছেন, কিন্তু কোনো মতে বিয়ে করবে না এখন। তার নিজের বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, ভালো একটা প্রতিষ্ঠানে চাকরি করে, তবুও নাকি ওনার প্রতিষ্ঠিত হওয়া বাকি আছে। প্রতিষ্ঠিত না হলে তিনি বিবাহ করবেন না। বাধ্য হয়ে নাসিমা রাজকে বিয়ে দেন। এতে নাভিরও একটু লজ্জা হবে আর তার একজন সঙ্গী হবে। কিন্তু রাজের বিয়ে হওয়ার পরে মনে হয় তেমন কোনো লাভ হয়নি। নাফির মন মানসিকতা তো কোনো রকম পরিবর্তন দেখাই পাচ্ছে না নাসিমা। এখন দেখা যাক কি হয়। পাত্রী তো তা দেখাই আছে, শুধু নাফি রাজি হলেই মিলে গেল। হিয়া ছাদে গিয়ে দেখলো তোবা, তাসরিক সহ রাজের আরো কিছু বন্ধুরা আড্ডা দিচ্ছে। রাজের সকল বন্ধু হিয়াকে চেনে, ওদেরকে এখানে দেখে হিয়া কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লো। সে ঝামেলা চাইছে না কোনো। আগে ঠান্ডা মাথায় ভাবতে হবে, তারপর প্রতিশোধ নেওয়ার কথা ভাবতে হবে। এখনই সব কিছু হয়ে গেলে তো মজাই শেষ। হিয়া ঘুরে চলে যেতে নিল, ঠিক তখনই ডাকলো তোবা। এই উঠেছিস? চলে যাচ্ছিস কেন? আয় এখানে আয়। তুবার সাথে সাথে তাসরিকও ডাকলো, ও বেয়ান। আরে ও বেয়ান, চলে কেন যাচ্ছেন? আসুন না একটু সুখ দুঃখের গল্প করি। রাজের বন্ধুরা সকলে হিয়ার দিকে তাকিয়ে আছে। ওরা সবাই ভেবেছিল হিয়া বোধহয় কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলবে, অথচ এখন দেখছি হিয়া সুন্দর করে সেজে গুজে সোনা পাউডার লিপস্টিক পরে আছে, আর মেয়েটাকে সুন্দরও লাগছে ভীষণ। জিহাদও সেখানে উপস্থিত আছে। হিয়াকে ওখানে এভাবে দেখে সবচেয়ে বেশি জিহাদি ঝটকা খেয়েছে। ও সবচেয়ে ভালো জানতো রাজ ও হিয়ার রিলেশনের বিষয় আসায়।
ও যতটুকু ধারণা, হিয়াকে সম্পূর্ণরূপে পাল্টাতে রাজের 1.5 বছরের মতো সময় লেগেছে। আর হিয়ার তো মনে হয় লাস্ট 1 বছর ওদের সম্পর্কে সিরিয়াস হয়েছে। তবে হিয়াকে ওই সময় দেখলে মনে হতো হিয়া বোধহয় রাজের উপর নির্ভরশীল হয়ে গেছে। রাজ ছাড়াও বাঁচবেই না, অথচ ওর কাজিনের সাথে বিয়ে হলো রাজের। তারপরেও মেয়েটা কতটা শক্ত। এ শুনলো তোবার কথা, সে পালিয়ে যাওয়ার মতো মেয়ে নয়। এখান থেকে পালিয়ে গেলে ওরা ভাববে হিয়া হেরে গিয়ে পালিয়ে গেছে। না, হিয়া তা হতে দেবে না। সে প্রত্যেকটা বিশ্বাসঘাতককে দেখে নেবে, শোধ সে তুলবে। গিয়ে বসলো তুবার পাশে চেয়ারে। বিভিন্ন মজা আনন্দ করতে লাগলো ওরা। তুবা হঠাৎই গান গেয়ে উঠলো, এই যে বেআইনসা ভাব নিয়েন না। আবার গান শুনে সকলে হো হো করে উঠল। তাসরিক নামের শ্যামবর্ণের ছেলেটা একদৃষ্টিতে তাকিয়ে রইল তুবার দিকে। তুবার গান শেষ হওয়ার পরই সে বুকে হাত দিয়ে জিহাদের কোলের উপর পড়ল। তুবার লজ্জা পেয়ে মুচকি হাসলো। তখনই তাসরিক উঠে বসলো নিজ চেয়ারে। নাটকীয় কণ্ঠে বলল, কিসের সাবিনা ইসলামিন? রুনা লায়লা, আমার কাছে তো আমার বেআইন সাহেবাই সেরা। বেআইন, আপনার কিছু গান রেকর্ড করে দিয়েন তো। তুবা বলল, কেন? আসলে বউটো নাই তো, রাতে ঘুম আসে না। আপনার এই গান শুনে নিশ্চিত আমার 3 দিনের আগে ঘুম ভাঙবে না। উপরের দিকে হিয়াদের বাড়ি থেকে মেহমান এলো রাজদের বাড়িতে। আজকে বউ ভাতের অনুষ্ঠান, তাই হিয়ার মা হেলেনাও এলেন। তারা এসেছেন প্রায় আধা ঘন্টা হয়েছে, কিন্তু হিয়াকে তিনি দেখতে পাচ্ছেন না। খুঁজে পাচ্ছেন না হিয়াকে, যদিও তিনি খুঁজেননি ভালো করে। তিনি তো এসেই রুহির রুমে ঢুকেছেন আর বের হননি। তিনি রুহির সাথে কথা বলছিলেন। এমন সময় হিয়া এসে পেছন থেকে জড়িয়ে ধরল হেলেনাকে। হেলেবার চোখ দুটো ধরল সে। হেলেনা বুঝলেন তার মেয়ে এসেছেন। তিনি আদুরে কণ্ঠে বলেন, আমার মায়ের স্পর্শতেই তো বুঝতে পারি সে এসেছে। কেমন আছে আমার সোনা? হিয়া খুশি মনে মায়ের প্রশ্নের উত্তর দিল। তার আগে চোখ গেল রুহির দিকে। মুখ বেঁকে কেমন বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। হিয়াকে তাকাতে দেখেই সাথে সাথে মুখের ভাবমূর্তি পরিবর্তন করে ফেলল সে। মুখে হাসি হাসি ভাব এনে তাকালো ওদের দিকে। আস্তে আস্তে রুহির আসল রূপ প্রকাশ পাচ্ছে হিয়ার নিকট। আজ রুহির যেই রূপটা দেখেছে ওটাই ওর আসল চেহারা। শুধুমাত্র মানুষের নিকট দেখানোর জন্য মুখোশ পরে থাকে সে। হিয়া যদি এসব আগে বুঝতো তাহলে হয়তো তার জীবনে এমন বিপর্যয় কখনোই নেমে আসতো না। কিন্তু আফসোস হিয়া বুঝতে পারিনি। অবশ্য আমাদের আশেপাশে এমন অহরহ বন্ধুরূপী কালসাপ ঘুরছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ওরা আমাদের ভালো মানুষের সুযোগ নিয়ে ঠকিয়ে যাচ্ছে দিনের পর দিন। হয়তো অপেক্ষায় আছে প্রকৃতির বিচারের, কিন্তু প্রকৃতি কি সবসময় বিচার করে? আর করলেই কি তা আমরা দেখতে পাই না। হিয়া সব চিন্তা বাদ দিয়ে মায়ের কাছে গেল। হেলেনার কপালে চুমু এঁকে দিয়ে বলো, মিস ইউ আম্মু। হেলেনাও মেয়ের কপালে চুমু খেয়ে বলল, মিস ইউ টু বাচ্চা। মা ও মেয়ের সুন্দর মুহূর্ত জলে পড়ে যাচ্ছে রুহি। হিয়াকে নিয়ে সবার এই আদিক্ষেতায় পছন্দই নয় তার। রুহি বলল, তোমরা এমন করছো যে বিয়ে আমার না হিয়ার হয়েছে। এমন করছো যেন বিয়ে আমার না হিয়ার হয়েছে। হিয়া রুহির মজা নিতে বলল, জাপুটি বোধ হয় জেলাজ। কথায় হেসে উঠলেন হেলেনা। তিনি রুহিকে বুকে টেনে নিয়ে বলেন, জেলাজ কেন হবে? আমার রুহিমাকে কি আমরা কম ভালোবাসি? এবারও খুব একটা খুশি হলো না। সে চোখ মুখ কালো করেই থাকলো হেলেনার কাছে। তা দেখে হিয়া বিড়বিড় করে বলল, ধুলো যেমন মজা যায় না, তেমনি কুকুরের লেজও কখনো সোজা হয় না। বাড়ি এখন মোটামুটি ফাঁকা, বৌভাত হয়ে গেছে, তাই আত্মীয় স্বজন সবাই চলে গেছে। এখন শুধুমাত্র হিয়া ও তুবা হচ্ছে মেহমান। আর রুহি তো এখন এটা নিজের বাড়ি। রাতের খাওয়া দাওয়া শেষ সবার। রাত তখন প্রায় 10টা। হিয়ার রুহির সামনে থাকতে ভালো লাগছে না, তাই সে ছাদে এলো। পরনে তার সবুজ রঙের জামা, লম্বা চুলগুলো বিনুনি গাঁথা, যেগুলো পেছনে ঝুলছে। হিয়া ছাদের রেলিং ধরে আকাশের পানে তাকিয়ে আছে আর গুনগুন করে গান গাইতে লাগলো। হিয়ার গানের মধ্যে শুনতে পেল কারো হাতে তালির শব্দ, তবে সে সেদিকে ভ্রুকে পড়ল না। আপন সুরে গিয়ে গেল মিষ্টি ওই গানটি। এমনিতেই মেয়েটার কণ্ঠও দারুণ, গান বন্ধ করা কোনো প্রশ্নই আসে না। আগে জানতাম মানুষ ছ্যাঁকা খেলে দুঃখের গান গায়, আজ প্রথম দেখছি কেউ ছেঁকা খেয়ে রোমান্টিক গান গাইছে। হিয়া পুরুষের কণ্ঠ শুনে বুঝতে পারলো এটা রাজের সাথে কথা বলার ইচ্ছে আবার রুচি দুইটা কোনোটাই নেই হিয়ার। এই জন্যই সে রাজকে সম্পূর্ণ ইগনোর করলো। রাজ এসেছে দেখে সে অন্যদিকে ঘুরে চলে যেতে নিল, কিন্তু তা হতে দিল না রাজ। হিয়া চলে যাওয়ার আগে রাজ হিয়ার হাত টেনে ধরলো। প্রথম দফায় ঘাবড়ে গেল হিয়া, কিন্তু পরক্ষণেই অন্য হাত দিয়ে ঠাস করে এক চড় বসিয়ে দিল রাজের গালে। ব্যাপারটা খুবই দ্রুত ঘটেছে। না হিয়া চড় মারার জন্য প্রস্তুত ছিল, না রাজ চড় খাওয়ার জন্য প্রস্তুত ছিল।
কিন্তু কাজ যেহেতু ঘটে গিয়েছে তাহলে আর কি করার। সে হিয়ার হাত টেনে ধরলো, এক ঝাটকা নিজের সামনে নিয়ে এলো। এরপরও হঠাৎ করে আক্রমণ করে বসলো হিয়াকে। রাজ হিয়ার গলা চেপে ধরলো, অগ্নিচক্ষু নিয়ে বলল, তেজ এখনো মরেনি তাই না? এত বড় শখ খাওয়ার পরে তুই বেঁচে আছিস কিভাবে? বলতেই হয় কই মাছের প্রাণ তোর। হিয়া রাজে থেকে নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু শক্ত হাতের কাছে পেরে উঠল না সে। এই জন্য খানিকটা থুতু মেরে দিল রাজের মুখের উপর। এটাও অপ্রত্যাশিত ছিল রাজের কাছে। এমন কাজে রাজ ছেড়ে দিল হিয়াকে, তবে নিজের এক হাত দিয়ে হিয়ার এক হাত সে শক্ত করে ধরে রাখলো, আর অন্য হাত দিয়ে পকেট থেকে রুমাল বের করে নিজের মুখটা পরিষ্কার করে নিল। যা দেখে হিয়া তাচ্ছিল্যে হেসে বলল, কোনো লাভ নেই ধুয়ে মুছে, কয়লা ধুলে কখনো ময়লা যায় না। রাজ আবারও হিয়াকে মারতে নিল, কিন্তু এবারে আর তা হতে দিল না হিয়া। রাজ কিছু করার আগে সে শক্ত কণ্ঠে বলল, খবরদার, ভুলেও এই কাজ করার দ্বিতীয়বার চেষ্টা করবেন না। তোর লজ্জা করছে না? নিচে বউ রেখে এখানে অন্য একটা মেয়ের হাত ধরে বসে আসিস? রাজ হিয়ার হাতটা শক্ত করে চেপে ধরল। হিয়াকে ব্যথা দেওয়ার জন্যই ধরেছে, তবে হিয়া ব্যথা পেলেও চেপে গেল। হাতে দাঁত চেপে একদম স্বাভাবিকভাবে তাকিয়ে রইল রাজের দিকে, যেন ওর কিচ্ছুই হচ্ছে না। রাজ যখন দেখলো হিয়াকে ব্যথা দিয়ে কোনো কাজ হচ্ছে না, তখন ও পাগলের মতো করতে লাগলো, শুধুমাত্র তোকে কষ্ট দেবো বলেই আমি আমার জীবনের 3 বছর নষ্ট করলাম। তুই এত শান্ত কিভাবে আছিস হিয়া? তোর এই শান্তি আমাকে জ্বালিয়ে পুড়ে মারছে। মনে আছে তোর ভরা ক্যাম্পাসে তুই আমাকে মেরেছিলি? সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম তোকে কষ্ট দিয়ে তোর জীবনের জাহান্নামে পরিণত করব আমি। জিহাদের সাথে বাজিয়ে ধরলাম তোকে নিয়ে, ঠিক করলাম তোর সাথে প্রেমের অভিনয় করে তোকে ধোকা দিব, আর সেটা করতে গিয়ে আমার 3টি বছর লেগেছে হিয়া। আমি তো বাজিতে জিতে গেছি হিয়া, কিন্তু তুই তুই তো একদম ঠিক আছিস। তোকে তো কষ্ট দেওয়া হলো না আমার। কিভাবে? হ্যাঁ কিভাবে বল, কিভাবে ঠিক আছিস তুই? হিয়ারাজের উত্তরে কিছুই বলল না, ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল শুধু। এটা সত্যি, সে গত 1 বছর রাজের প্রতি কিছুটা দুর্বল হয়েছে, মানে রাজকে ভালোবেসেছে আর কি। আর সে তো রক্ত মাংসেরই মানুষ, তাই হিয়ারও কষ্ট হলো। ভীষণ কষ্ট পেলে সে মনটা ভেঙে খান খান হয়ে গেল। শুধুমাত্র প্রতিশোধ নিতে আর বাজিতে জিততে তার সাথে এমন খেলা খেললো। মানুষ এমনও হয়? হিয়ার চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। রাজ দেখার আগে সে মুছে ফেলল। হিয়া, না, এই কাপুরুষের সামনে কিছুতেই কান্না করা যাবে না। তার ভালো থাকার হচ্ছে ওদেরকে হারানোর সবচেয়ে বড় অস্ত্র। হিয়া শক্ত কণ্ঠে বলল, শুনেছিস কখনো শকুনের দোয়াতে গরু মরে? তো সেরকমই। তোরা তো যা খুশি কর, আমাকে ভাঙা অতটা সহজ নয়। আর শুনে রাখ, আমি কষ্ট না পেলেও প্রতিশোধ তো আমি নেবই, সেটার জন্য প্রস্তুত থাক আপাতত। রাজ হেসে উড়িয়ে দিল হিয়ার কথা বলল, উলি বাবা, আমি ভয় পেয়েছি, ভয়ে মুতে দিয়েছি। হিয়াপু রেগে গেছে, প্রতিশোধ নেবে। কিছুক্ষণ এরকম ঠাট্টা পরে পরক্ষণেই রাত চোখ মুখ কঠিন করে ফেললো। হিয়া দেখে আঙুল তুলে বলল, আমি প্রাণে না মারলেও এমনভাবে মারবো যাতে তুই নিজেই মরে যাস। হিয়া পাল্টা জবাব দিল, তুই তুই তো আর তোর বউ আমার চুলটাও ছিঁড়তে পারবি না। তাছাড়া তোর সাথে আমার এত গভীর সম্পর্ক হয়নি যে তুই চলে গেছিস তাই মরে যাব। হিয়া, আইস ছোঁয়ার যেভাবেই হোক তোর এই দিমাগ আমি ভেঙে ফেলবো, আইস ছয়ার। ছেলে এসে বলো, আচ্ছা তোর সব কথা বিশ্বাস করব, তুই শুধু একটা কাজ কর। রাজ অবাক হলো, কি কাজ? মুখ খোলা রেখে আব্বা ডাক। গলা হা করে আব্বা ডাক। রাজ কিছু বলতে যাবে তার আগে ওর ফোন কল এলো, এই জন্য আপাতত ও হিয়াকে ছেড়ে ফোনের দিকে মনোযোগ দিল। ইম্পর্ট্যান্ট হয় রাজ হিয়ার দিকে একেবারে তাকিয়ে চলে গেল নিচের দিকে। রাত চলে যেতে হিয়া যেন হাঁপ ছেড়ে বাঁচলো। ওই সব কিছুর জন্য ওর বেশ খারাপই লাগলো। ওদের ধোকা দেওয়ার জন্যই কি আর কেউ ছিল না, বেছে বেছে ওকেই ঠকাতে হলো। হিয়ার অখিদয় ভিজে হলো। তবে উপরওয়ালার কাছে তার লাখোবার শুকরিয়া, রাজের মতো কাপুরুষ তার জীবন থেকে আগে ভাগে বিদায় নিয়েছে। কিছুক্ষণ পর হিয়াও প্রস্থান করলো সেখান থেকে। রাজ বা হিয়া কেউই খেয়াল করলো না ওদের কথা কেউ একজন সম্পূর্ণ শুনেছে। বিরক্ত ও রাগ দিয়ে হিয়ার কেটে গেল আরও একদিন। আজকে ওদের ফেরার পালা। সকাল 8টা বাজে। হিয়া আজকে সবার আগে উঠলো। এটা এমনিতেই ভারী লক্ষ্মী। সে উঠে একটুখানি হাঁটাহাঁটি করছিল, কিন্তু যখন দেখলো নাফির মা একা হাতে রান্নাবান্না করছে, তখন সে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। আন্টি, আসবো? নাসিমা হিয়াকে দেখে অবাক হলেন, মিষ্টি এসে বললেন, তুমি এখানে কেন আম্মু?
এই তো একা একা ভালো লাগছে না, তাই ভাবলাম আপনাকে একটু হেল্প করি। হিয়ার এমন কথাতে নাসিমা বেশ ইমপ্রেস হলেন। তিনি হিয়ার গাল টেনে দিয়ে বললেন, মেয়ে একটা, আমাকে হেল্প করা লাগবে না, তুমি বসো এখানে। নাসিমা তখন মাংস রান্না করছেন, সব কাজে বুয়া করে দিয়েও রান্নাটা তিনিই করেন। এখন সেটাই, তবে হিয়ার এইটুকু কথায় তিনি ভীষণ খুশি হয়েছেন, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। হিয়া নাসিমের কথা শুনে পাশে একটা চেয়ারে বসলো। আন্টি, আপনিও চলুন না আমাদের সাথে, আমাদের বাড়িতে। তুমি বলেছো আর আমি যাব না, তা হয় নাকি? তবে আজকে যেতে পারবো না মা, খুব শিগগিরই যাব, আর তোমাকে আমার বাড়িতে আনার বন্দোবস্ত করে আসবো। শেষের কথাটুকু তিনি আস্তে আস্তে বলেন, যা হিয়ার কান পর্যন্ত এলো না। আজ রুহি ও রাজের ফেরানি দিন, অর্থাৎ রাজ বিয়ের পর প্রথম দিন রুহির বাড়িতে যাবে। সকলে তুবার বাবা তুফাইল আহমেদ ও রুহির মামা আমির হোসেন এসেছিল ওদের নিতে। সব কিছু গোছগাছ করে রাজ ও রুহি মামা চাচার সমেত বেরিয়েছে একটু আগে, কিন্তু হিয়া ও তুবা এখনও যেতে পারেনি। ফিরিনতে ছেলের বাড়ির সদস্যও যায় সাথে, কিন্তু নাভি বাদে রাজের পরিবারের আর যাওয়ার মতো কোনো সদস্য নেই। রাজের মা একলা মানুষ, একটা কলেজে শিক্ষকতা করেন তিনি, আর রাজের বাবা তো নেই। আত্মীয় স্বজন সবারই কোনো না কোনো সমস্যা শুরু হয়েছে। আপাতত আর কেউ যাওয়ার নেই রাজের সাথে, এই জন্য ইচ্ছে না থাকা সত্ত্বেও ছোট ভাই শ্বশুর বাড়িতে নাফি যেতে হয়। ড্রয়িং রুমে আমাকে হাত দিয়ে বসে আছে হিয়া, তুবা পাইচারি করছে। মূলত নাফির জন্য সদয় অপেক্ষা করছে তারা। ওরা দুজন নাফির সাথে যাবে, কিন্তু সেই লোকের দেখা মিললে তো, না হলেও আধা ঘন্টা যাবত অপেক্ষা করছে ওরা। হিয়া বিরক্ত হয়ে সূচক শব্দ করলো। তুবাকে বলল, তুই শুনেছিস ছেলেদের রেডি হতে তো সময় লাগে? আশ্চর্য, আমি মেয়ে মানুষ, আমার শাস্তি লাগে সর্বোচ্চ 20 মিনিট। ওই লোক কি এমন কি কি করছে বলতো? তুবা পায়চারি থামিয়ে দিয়ে হিয়ার কাছে এলো, কণ্ঠ খাদে নামিয়ে বলল, তুই যেখানে আছিস আমিও সেখানে আছি, তাহলে কিভাবে বলবো? এরপর হিয়ার কানের কাছে এসে বলল, কিন্তু দুলাভাইয়ের ভাইটার তো কিন্তু জোশ আছে বল, দেখলেই কেমন ভালো লাগে, যেমন চেহারা তেমন ব্যক্তিত্ব। আসার পর দেখছিস একবার আমাদের সাথে হাসি ঠাট্টা করেছে। হিয়া মুখ বাঁকিয়ে তাকালো তুবার দিকে। হাসি ঠাট্টা করেনি দেখে সে ব্যক্তিত্ববান, এটা কেমন লজিক? নাভির কথা বলতে বলতে হিয়ার মনে পড়লো রাজের কথা। হিয়া তাচ্ছিল্যের সাথে বলল, আর শোন, এগুলোকে দেখে গলে যাস না, এরা হচ্ছে ভালো মানুষের মুখোশ পরে, কিন্তু ভেতরে ভেতরে এক একটা জানোয়ার। তুবা ঠিক বুঝলো না হিয়া এমন কেন বলল। সে তো এইবারে কাউকে তেমন অসুবিধায় দেখেনি, সবাই কত ভালো, বিশেষ করে নাসিমা। মানুষটার সাথে কথা বলি মন ভালো হয়ে যায়। তুবা বলো, এইসব কোন ধরনের কথা হিয়া? আমি তো খারাপ কিছু দেখিনি এদের ভেতরে। কিন্তু তুই কি এমন দেখেছিস যে এমন একটা কথা বললি? হিয়া মনে মনে নিজেকে 2-4টা গালি দিল। উত্তেজিত হয়ে তুবার সামনে এটা কি বলে ফেললো সে? হিয়া তৎক্ষণাৎ কথা ঘুরিয়ে বলো, আরে আমি এনাদের কথা বলিনি, কিছু শয়তান ছেলে আছে না যারা শুধু শুধু মেয়েদেরকে ঠগায়, আমি তাদের কথা বলেছি। আচ্ছা বাদ দে, তুই কি বলছিলি বল। তুবা সত্যি বিশ্বাস করে নিল হিয়ার কথা। সে ঝটপট প্রসঙ্গ পাল্টে উচ্ছ্বাসিত হয়ে বলল, আরে দুলাভাইয়ের বড় ভাইয়ের কথা বলছিলাম, কেমন স্বল্পভাষী গুরুগম্ভীর ছেলেটা, ভালোই লাগে বল। এই দাঁড়া, তুই তুই না তাসরিকের সাথে ইন্টু করছিলি? তুবা কিছু বলার আগে ওর চোখ গেল সেরে দিকে। অফ হোয়াইট রঙের শার্ট ও কালো প্যান্ট পরে হাতা এক সুদর্শন যুবক নামছে সেরে বেয়ে। গালে খোঁচা খোঁচা চাপদারিতে যুবকের সৌন্দর্য যেন বহুগুণ বেড়ে গেছে। তুবা হিয়াকে ইশারায় বলল সিঁড়ির দিকে তাকাতে। হিয়া তাকালো সেদিকে, তবে তার মধ্যে খুব একটা পরিবর্তন দেখা গেল না। যদিও সে অস্বীকার করতে পারবে না, নাফি সুন্দর নয়, সুদর্শন নয়, কিন্তু হিয়ার হিসাবে কিছু যায় আসে না। সে একবার তাকিয়ে অন্যদিকে ঘুরে গেল। সেদিকে ছাদে শেষবারে কথা হয়েছে নাফির সাথে, এরপর অনেকবার দেখা হলো, কথা হয়নি। আর নাফি এমনিতেই ইন্ট্রোভার্ট টাইপের, তেমন কথা টটা বলা কারো সাথে। নাফি নিচে নেমে সামনাসামনি সোফায় গিয়ে বসলো। হিয়ার দিকে আর চোখে তাকাতে ভুলল না সে। এটা হিয়া খেল করেছে অনেকবার। নাফির সাথে তার কথা না হলেও নাফি কেমন যেন তাকে তাকিয়ে থাকে ওর দিকে, কিন্তু এইবার আর হিয়া ছাড় দিল না। নাফি যেই না ওর দিকে তাকিয়েছে, হিয়া ভেংচি কাটলো নাফির দিকে তাকিয়ে। নাফি কেসে উঠলো এতে, যা দেখে বাঁকা হাসলো হিয়া। বড় ছেলে, এই বড় ছেলে তোর হয়েছে?
নাসিমা ছিলেন রান্নাঘরে, ও বাড়িতে কিছু খাবার দাবার পাঠিয়ে দেবেন সেসবে গোছাছিলেন তিনি। তিনি হাতের কাজ শেষ করে নাফিকে ডাকতে ডাকতে এলেন। নাফিকে তিনি বড় ছেলে আর রাজকে ছোট ছেলে বলেই ডাকেন। মায়ের ডাকে নাফি ঘুরে তাকালো। পেছনের দিকে হিয়া ও তুবাও তাকালো। নাসিমার দু হাতে দুইটা হাঁড়ি, দেখে বোঝা যাচ্ছে এগুলো অনেক ভারী। নাফি উঠতেই যাচ্ছিল, কিন্তু তার আগে হিয়া উঠে দৌড়ে গেল নাসিমার কাছে। নাসিমা হাত থেকে হাঁড়ি দুটো নিল, হেসে বলল, আমাদের ডাকতে পারতেন। সকাল থেকে নাসিমের সাথে ভীষণ ভাব হয়েছে হিয়ার। নাসিমে হেসে হিয়ার গাল টেনে বলল, মিষ্টি মেয়েটা। নাফি দেখলো মায়ের মুখের হাসিটা। সে ততক্ষণে উঠে গিয়ে হিয়ার হাত থেকে হাঁড়ি দুটো নিল, গম্ভীর স্বরে বলল, আর কিছু আছে? মায়ের সাথে নাফি একটু রেগে আছে। সে যেতে চাইলো না ওই বাড়িতে, কিন্তু মায়ের ইমোশনাল ব্ল্যাকমেলের কারণে তাকে যেতে হচ্ছে। তাছাড়া বিয়ের জন্য প্রেশার তো আছেই। বাবা নেই নাফির। নাসিমা কলেজে পড়িয়া দুই ভাইকে মানুষ করিয়েছে, আর তাছাড়া মাকে অনেক ভালোবাসে সে। এই জন্য তেমন কিছু বলতে পারে না নাসিমাকে। ওদিকে নাসিমা অভিমান করে আছে ছেলের উপর। শুধুমাত্র মেহমানের সামনে তিনি একটু শব্দও করছেন না। তিনি অন্যদিকে ঘুরে বললেন, ওগুলো গাড়িতে রেখে আয়, আরও কিছু আছে। নাফি আরও কোনো কথা ব্যয় করলো না, সে হাঁড়ি দুটো নিয়ে চলে গেল। এভাবে নাসিমা আর কিছু হাঁড়ি ও মিষ্টির প্যাকেট ধরিয়ে দিলেন ওদের কাছে। অবশেষে ওরা হিয়া ও তুয়া নাসিমা থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠল। নাফি মায়ের দিকে একবার তাকে ছোট করে বলল, আসছি, সাবধানে থেকো। এরপর নাফি গিয়ে চুপচাপ ড্রাইভিং সিটে বসলো, কিন্তু সে গাড়ি স্টার্ট করলো না। এতে অবাক হলো হিয়ারা। কিছুক্ষণ পর হিয়া বলো, আপনি গাড়ি স্টার্ট দিচ্ছেন না কেন? নাফি পেছন ঘুরে ওদের দিকে তাকালো, বলল, যে কেউ সামনে এসো, আমি তোমাদের ড্রাইভার নই। হিয়াও তোমার তাণ্ডব বনে গেল। এটা কেমন কথা? শখ কত, সামনে এসো। হিয়া মনে মনে ভেঙচি কাটলো। হিয়া বলল, এটা কেমন কথা? গাড়ি স্টার্ট দিন, দেরি হয়ে যাচ্ছে। বললাম তো আমি ড্রাইভার নই। তুবা যেতে চাইলো না সামনে, আর হিয়া তো যাবেই না। তুবা অন্যদিকে তাকিয়ে ঘুরে বসলো, যেন সে কিছুই দেখতে পাচ্ছে না আর শুনতেও পাচ্ছে না। ওদিকে নাভিও নাছোড়বান্দা, সে চুপচাপ স্টিয়ারিংয়ে হাত দিয়ে বসে রইল। বিরক্ত হয়ে হিয়া নেমে গেল গাড়ি থেকে। তেজ করে সে গিয়ে বসল নাফির পাশের সিটে। রাগে সুন্দর মুখটা লাল হয়ে গেছে। হিয়া বাসার সাথে সাথে নাফি গাড়ি স্টার্ট করলো। ওদের যাওয়ার দিকে তাকে নাসিমা তপ্তশ্বাস ফেললেন। এরপর আনমনে হেসে উঠলেন। তিনি তো ইচ্ছে করে নাফিকে পাঠিয়েছেন, না হলে তো তার আরও লোক আছে রাজের সাথে যাওয়ার জন্য। তিনি নাফিকে পাঠিয়েছেন যাতে হিয়ার সাথে আরও পরিচিত হতে পারে, যদিও কাল সকালে চলে আসবে নাফি। তখন রাত। বড় ড্রয়িং রুমে বসে সকলে গল্প করছে। তাদের কেন্দ্রবিন্দু রুহি ও রাজ। হই হুল্লোড়ে বাড়ি গম গম করছে। নাফি বড় ভাই রাজের, তাই এসব হইহুল্লোড়তে সে নেই। নাফি ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে আর মোবাইল স্ক্রল করছে। ওদিকে হিয়ারও ভালো লাগছে না এখানে। সে রাজদের দেখে জ্বলছে না, বিরক্ত লাগছে। সব কাজিনরা বসে আছে, তার মধ্যে রাজ রুহির চুল ঠিক করে দিচ্ছে। তো কখনো বাতাস করছে, আবার মাঝে মাঝে জিজ্ঞেস করছে, বসে থাকতে কষ্ট হচ্ছে সোনা? মশা কামড়াচ্ছে সোনা? গরম লাগছে সোনা? বাতাস করবো? সবার এসব দেখে ভালো লাগলো, হিয়ার বিরক্ত লাগছে। ওদের ভেতরে কতটুকু ভালোবাসা আছে জানে না হিয়া, তবে সে এতটুকু বোঝে রাস্তার সামনে সব দেখাচ্ছে। আর রুহি তো আরও বেশি। রাজ যখনই তার কাছে এসব জিজ্ঞেস করছে, রুহিও ততবারই গদগদ করে বলল, না জানো, আমার খারাপ লাগছে না, তুমি একটু শান্ত হয়ে বসো। আবার হিয়াদের বলছে, ওদের দুলাভাইও না, এ তো পাগল আমার জন্য। তবে সংসার করছে 3 দিন, কিন্তু প্রশংসা করছে যেন 3 বছর সংসার ওদের। আবার হিয়াকে পিঁচ মেরে বলল, হিয়া তুই দেখেছিস না তোর দুলাভাই এই দুদিনে আমাকে কতটা যত্ন করছে। হিয়ার এসব দেখে আর ভালোই লাগছে না। সে ফোনের অজুহাতে উঠে গেল ওখান থেকে। এখন ঘরের দিকে যাওয়া যাবে না, গেলে হেলেনা নিশ্চয়ই প্রশ্ন করবে, সে এখন এখানে কেন, ওখানে সবাই আড্ডা দিচ্ছে। তাই হিয়া সোজা ছাদে গেল। নাভি তখন অন্যদিকে ছাদে, তাই ও দেখলো না ছাদে কেউ আছে। হিয়া গিয়ে দাঁড়ালো ছাদের রেলিং ধরে। কোথাও না কোথাও তার খারাপই লাগছে। তাদের কত স্মৃতি রয়েছে, কত রাত জেগে তারা কথা বলতো, কত ক্লাস ফাঁকি দিয়ে তারা দেখা করতো। হিয়া কখনো ঘুণক্ষরেও বুঝতে পারেনি রাজ এমন করবে। কথা ছিল হিয়ার অনার্সটা শেষ হলে বিয়ে করবে ওরা। কত স্বপ্ন সে দেখেছিল 1 বছরে।
এসব ভাবতে ভাবতে হিয়ার আখিদয় ভিজে গেল। আচমকা সে কেঁদে উঠল হু হু করে। মানুষ এভাবে ঠকায় কেন? আর সবাই মিলে তাকেই ঠকালো কেন? রুহি, রাজ ও ফ্রেন্ডরা কেন ঠকালো ওকে? কেনই করলো এই বিশ্বাসঘাতকতা? হিয়া শব্দ করে কাঁদছিল। পরক্ষণেই সে নিজেকে শান্ত করে চোখ মুছে নিল। জোরে জোরে শ্বাস নিয়ে সে স্বাভাবিক হতে চেষ্টা করলো। নিজেকে নিজেই বলো, হিয়া তুই ঠিক ছিলি, কোথাও এক ফোঁটা দোষ নেই তোর। অন্যায় ওরা করেছে, তুই কেন কাঁদবি? কাঁদবে তো ওরা, দেখিস রাজ একদিন ঠিকই ওর শাস্তি পাবে। তোর ভেঙে পড়লে চলবে না, ওদের সাথে শক্ত হয়ে মোকাবেলা করতে হবে তো। রিয়া এবারও দেখলো না কেউ একজন তার সম্পূর্ণ কার্যকলাপ দেখে নিয়েছে। রিয়া সারা সাত জুড়ে পায়চারি করতে লাগলো। তার মাথায় আগুন ধরে গেছে। ওদিকে তো ন্যাকামি ভালোই লাগছে না, মাথা শুধু ঘুরছে কিভাবে প্রতিশোধ নেওয়া যায়। হিয়ার চঞ্চল পায়ে হাঁটাহাঁটি করছে আর মুখে বিড়বিড় করছে। রাজের সাথে প্রতিশোধ নেওয়ার কথা মাথায় আসতেই ওর মনে পড়ল দুবার বলার কথা, মানে রাজের ভাইকে বিয়ে করার কথা আর কি। হিয়া দাঁড়িয়ে পড়ল। নাফির কথা মনে আসতে বলল, এহ, রাজের জন্য ওই বম্বল দাসকে বিয়ে করতে হবে এখন? মুখ ভেঙে নাফিকে নকল করে বলল, আমি কি তোমাদের ড্রাইভার? হুম, নাটক যত সব। ওকে বিয়ে? যেই মেয়ে ওই গোমরা মুকুটটার ভাগে আছে ওই মেয়ে কপাল পুড়েছে। কিন্তু ওই রাজের বাচ্চাকে টাই দিতে হবে। কিছু তো একটা করতেই হবে। কি করি? রিয়া নখ কামড়ে আবার পায়চারি শুরু করলো। তার কিছুক্ষণ মাথায় আসছে না। তখনই ওর ফোন বেজে উঠল সজোরে। রিয়া হাতে ছিল ফোনটা। স্ক্রিনে দেখলো নাইম নামটা ভেসে উঠতেছে। নাইম হলো হিয়ার আর একটা ফ্রেন্ড, বলা যায় সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড। ও নাইমের নাম্বার দেখে আর একটু অবাক হলো। নাফিজ ও মার্জিয়া যে বিশ্বাসঘাতকতা করলো ওর সাথে, তারপর আর কোনো ফ্রেন্ডশিপ থাকতে পারে না ওদের, যদিও ওখানে নাইম ছিল না। তারপর হিয়া নাফিজ ও মার্জিয়ার উপর রাগ করে নাইমের কল ধরলো না। তবে তাতে খুব একটা লাভ হলো না। একের পর এক কল করতেই থাকলো। শেষে বিরক্ত হয়ে হিয়া কল রিসিভ করলো। ওপাশ থেকে কোনো কথা শোনার আগেই সে ঝাঁঝালো কণ্ঠে বলল, বিশ্বাস তো ভেঙে দিয়েছিস, আবার কেন কল করেছিস? আর কি চাই তোরা? ওপাশ থেকে নাইমের তপ্তশ্বাসের আওয়াজ এলো। কিছুক্ষণ পর নাইম বলল, আমি এসবের কিছুই জানতাম না হিয়া। তোকে যেমন ঠকানো হয়েছে আমাকে ঠকানো হয়েছে হিয়া। বিশ্বাস কর, আমি কিছুই জানতাম না। তোর সাথে তো আমার ওই দিন কথা হইলো বল, আমি গ্রামে গিয়েছিলাম, জানিসই তো। নাইমের কথাটা কেন যেন বিশ্বাস হলো না হিয়ার। আসলে একবার বিশ্বাস ভেঙে গেলে সহজে কাউকে বিশ্বাস করা যায় না। হিয়া বলল, হ্যাঁ বিশ্বাস করলাম, এখন প্লিজ আমাকে ক্ষমা করে দে ভাই। আর কখনো ফোন দিস না। আমাদের মাঝে কোনো দিন কোনো বন্ধুত্ব ছিলও না, আর ভবিষ্যতেও থাকবে না। হিয়া বিশ্বাস কর, আমি সত্যি কিছু জানতাম না। ইভেন আমি আজকেই দেখলাম রাজু রুহির ম্যারেজ স্টার্টেড। আমি তো রুহি নামে কাউকে চিনিও না। তোকে কল করার আগে মার্জিয়াকে কল করেছি আমি। ও বলল রুহি নাকি তোর কাজিন। বিশ্বাস কর, আমি তো মানতেই পারছি না এইসব। কিভাবে কি হলো আমার মাথায় তো কিছুই ঢুকছে না। কথার প্রত্যুত্তরে হিয়া কিছুই বলল না। কি বলবে ও? হিয়ার এইবারে নাইমের কথা বিশ্বাস হলো। নাফিজ ও মার্জিয়ার সাথে হিয়ার বন্ধুত্ব ভার্সিটিতে ওঠে, আর নাইমের সাথে তার বন্ধুত্ব সেই হাই স্কুলের জীবন থেকে। নাইম হয়তো সত্যিই জানতো না এসব। হ্যাঁ, তুই ভালো আছিস? কিছুক্ষণের নীরবতা শেষে হঠাৎই বলে উঠল নাইম। হিয়া এই প্রশ্নের উত্তর না দিয়ে বলল, কালকে দেখা করবি? যদি সত্যিই তুই কিছু না করিস তাহলে একটা হেল্প লাগবে তোর। কী হেল্প? রিভেঞ্জ নেব রাজু রুহির থেকে। তোর একটু হেল্প লাগবে এতে। সারা রাত বসে ভাব কী করা যায়, কালকে আমাকে বুদ্ধি দিবি। মেনে নিল হিয়ার কথা। এরপর হিয়া কল কেটে দিল। সে নিচে নেমেই যাবে, তার আগে ঠিক আগের দিনের মতো রাজ এলো, সাথে এলো রুহিও। ওরা দুজন সামনে দাঁড়ালো হিয়ার। রুহি হিয়াকে পিঞ্চ মেরে রাজকে বলল, বাবু তোমার এক্স গার্লফ্রেন্ড মেবি আমাদের দেখে জ্বলছে। উফ, সরি, এক্স গার্লফ্রেন্ড না, তোমার শালিকা। আজ রুহির গলাটা একটু চেপে দিয়ে বলল, জ্বলবেই তো, আমার বউটা কি সুন্দর জানো শোনা। তুমি এসেছিলে বলেই এই ডাইনি পিশাচিনীকে ঘাড় থেকে নামাতে পেরেছি। হিয়াও দেখে পাত্তা না দিয়ে চলে যেতে নিল। তার আগে রুহি হাত চেপে ধরল হিয়ার, দাঁতে দাঁত চেপে বলল, তুই সারা জীবন আমার ভালোবাসায় ভাগ বসিয়েছিস হিয়া। ছোটো চাচা মরে যাওয়ার পর থেকে তোকে সকলে আদর করেছে, বিশেষ করে আমার বাবা। আমাকে যতটুকু না দিয়েছে তার চেয়ে দ্বিগুণ দিয়েছে তোকে। কেন জানিস? তুই যাতে কষ্ট না পাস। অথচ দেখ,
তোকে ভালো রাখতে গিয়ে আব্বু আমারই যত্ন নেয়নি কোনো দিন। তোকে আমি সে ছোটোবেলা থেকে ঘৃণা করি। তুই চিরকাল আমার প্রাপ্য ভালোবাসা নিয়েছিস, তাই এইবার প্রতিশোধ স্বরূপ আমি উত্তরটা কেড়ে নিলাম। কথা শুনে হিয়া থমকে গেল। সময় যেন থেমে গেছে ওর সাথে। এই তাহলে আসল কারণ? হ্যাঁ, এটাই ঠিক। হিয়াকে সবাই অনেক ভালোবাসে, বিশেষ করে হিয়ার বড় চাচি অর্থাৎ রুহির বাবা। কিন্তু এমন না যে রুহিকে নয় হিয়াকে বেশি ভালোবেসেছে। নিজের সন্তানের সব কিছু দিয়ে যদি কিছু বাদ থাকতো সেটাই সবসময় পেয়েছে হিয়া। বাবা মারা তো, মাও তো চাচাদের সংসারে কাজ করে খায়। এটুকু আদর যত্ন না করলে ওরা যাবে না কোথায়? হিয়া একটা সাউন্ড পর্যন্ত করতে পারছে না। হিয়ার নীরবতায় রুহি যেন আরও সুযোগ পেল। সে টিপকিনি কেটে বলল, কি এভাবে কি দেখছিস? শুধু পরিবার নয়, স্কুল কলেজে যেখানে যায় শুধু তোর সুনাম। লেখাপড়া ভালো, চেহারা সুন্দর, নর্ম ভদ্র, হ্যান ত্যান আরও কত কি। ওসব শুনতে শুনতে না হিয়া আমার কান পচে গেছে, জাস্ট পাস পচে গেছে। আরেকটা কথা শোন, রাজ আর আমার সম্পর্কও কিন্তু 3 বছরের। তুই যেদিন প্রথম এসে ওর কথা বলেছিস আমাকে, আমি সেদিনই ওর সাথে কথা বলেছি। বানিয়েছে তোকে ধ্বংস করার মাস্টার প্ল্যান। তুই তো অনেক স্ট্রং, বল তাহলে পালাচ্ছিস কেন বারবার? কথা শেষ হলে রাজ বলো, আমাদের হিয়াবাবু কষ্ট পেয়েছে। কষ্টে একেবারে জবান বন্ধ হয়ে গেছে। হিয়া রুহির দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। এতদিন তাহলে একটা কালসাপের সাথে থেকেছে। হিয়া বুঝে গেছে রুহি তার হিংসা করত, আর তার জন্য সে এমনভাবে ঠকালো। ওদেরকে কিছুই বলো না, যা বলার এখন বলেনি গোরা। ওর জবাব হিয়ার সামনে দেবে, খুব শিগগিরই দেবে। এইবার চলে গেল রাজ ও রুহির, আর আটকালো না ওকে। আপাতত যেটুকু হয়েছে এটাই এনাফ। হিয়া চলে যাওয়ার পরে ওরাও চলে গেল। এখানে এসেছিল তো হিয়াকে কথা শোনানোর জন্য। কথা শোনানো শেষ, এখন আর থেকে কাজ কি? সবাই চলে যাওয়ার পর চিপা থেকে বের হলো নাফি। 3জনের পুরো ঘটনা তার জানা শেষ। নাফির নাকের ডগা লাল হয়ে আছে রাগে, হাত দুটো মুঠো করে তার। সে রেগে আছে মূলত তার ভাইয়ের উপর। নাফির মা একজন কলেজের শিক্ষিকা। তিনি যেমন সৎ, সারা জীবন চেষ্টা করেছেন তার ছেলে দুটো যেমন মানুষের মতো মানুষ হয়। দুঃখের বিষয় হলো এই যে বড় ছেলেটা মানুষ হলো, ছোটটা হয়েছে মানুষরূপী আস্ত জানোয়ার। রেগে ফেটে পড়েছে যখন যা সব শুনেছে। এতে এটা স্পষ্ট যে হিয়ার কোনো দোষ নেই, মেয়েটা সম্পূর্ণ নির্দোষ। তখন হিয়ার সব কথা সে শুনেছে। হিয়া যখন ওর কথা মনে করে ভেঙছিল, তখন সে দেখেছে মেয়েটা মিষ্টি। তাকে ভেঙানোর জন্য একটুও রাগ হয়নি তার, বরং তার ভালো লেগেছে মেয়েটাকে, মেয়েটার সরলতাকে। রাজু রুহি শুয়ে আছে, ওরা দুজন নিজেদের ফোনে ফেসবুক স্ক্রল করছে। হঠাৎ রুহির ইনবক্সে একটা মেসেজ এলো। আইডির নাম বিয়ের শেষ ব্যাগ রেডি হানিমুন। কম আইডির একটু অদ্ভুত নাম দেখে রুহি একটু অবাক হলো। পরক্ষণই হেসে উঠল সে। ইনবক্সে মেসেজ এসেছে এমন। আসসালামু আলাইকুম। রুহি আইডির নাম দেখে কৌতূহল হয়ে উত্তর করলো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ওপাশ থেকে মেসেজ এলো, আপা দেখলাম আপনার বিয়ে হয়েছে। আমাদের পেজে একটা অফার চলছে নবদম্পতির জন্য। মাত্র 30,000 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন মালদ্বীপ ভ্রমণের সুযোগ। আপনাকে কে বলল আমরা নতুন বিয়ে করেছি? আপনার একজন শুভাকাঙ্ক্ষী বলেছে, আর সেও বলেছে আপনারা নাকি লাভ ম্যারেজ। একটু সন্দেহ হলো, সে ইনবক্স থেকে বেরিয়ে আইডির ভেতরে ঢুকলো। দেখে মনে হচ্ছে না ফেক আইডি, কিন্তু একে ওদের কথা কে বলল? এদিন সকালে নাফি চলে গেল। রাজু রুহির আরও 2-1 দিন থাকবে। রাজ তখন বাড়িতে নেই। রুহির মামাতো খালাতো ভাইদের সঙ্গে ঘুরতে গেছে কোথাও যেন। আর হিয়াও বাড়িতে নেই, সেও কোথায় যেন গিয়েছে। এখন বাড়ি মোটামুটি ফাঁকা। রুহি বসে আছে নিজের ঘরে, ফোনে ঘাটাঘাটি করছে কাল রাতের ওই আইডি সম্পর্কে। হঠাৎ ওর ফোনে কল এলো, নাম্বারটা আননো। রুহি কল রিসিভ করলো। ওপাশ থেকে শুনতে পেল কারো উদ্গিন্ন গলার স্বর। কেউ আছেন? কে বলছেন? রোহিত তৎক্ষণাৎ বুঝতে পারলো না কিছু। সে কিছুক্ষণ পরে বলল, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে তখনও এক ধরনের কণ্ঠ শোনা গেল, আপু আপু প্লিজ কল কাটবেন না, আগে পুরো কথাটা শুনুন। অপরিচিত পুরুষের এরকম কণ্ঠ শুনে রুহি একটু ভড়কে গেল। তবে একটু পর নিজেকে শান্ত করে বলল, হ্যাঁ বলুন। আবু, আমার নানি ভীষণ অসুস্থ, তো চিকিৎসার জন্য গ্রাম থেকে আমার ছোট ভাই 20,000 টাকার পাঠিয়েছে, কিন্তু ভুল করে আপনার নম্বরে চলে গেছে। আমার কথা বিশ্বাস না হলে আপনি মেসেজ চেক করে দেখুন। রুহি কল হোল্ড করে দেখলো সত্যি একটা টাকার মেসেজ এসেছে। রুহি শান্ত স্বরে বলল, হ্যাঁ এসেছে। এইবার ওপাশের লোকটা কেঁদে এলো পুরোপুরি, কান্না বিজড়িত গলায় বলো, আবা আমরা গরিব মানুষ, অনেক কষ্ট করে টাকাটা ম্যানেজ করা হয়েছে। অপারেশন না হলে আমার নানি মরেই যাবে আপা।
আমাদের টাকাগুলো দিয়ে দিন। আমার ভাইটা 7-এ পড়ে, বুঝতে পারেনি ছোট মানুষ। রুহির খারাপ লাগলো। সে বলল, আচ্ছা ঠিক আছে, দিয়ে দেব, কোনো চিন্তা নেই, এই নাম্বারে দেব। হ্যাঁ আপা, এই নাম্বারে। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে যে। রুহি কপাল কুঁচকে বলল, কি সমস্যা? পাশ থেকে উত্তর এলো, আসলে এখন মানুষ তো আর মানুষ নেই, মানুষের মধ্যে মানবতাও নেই তেমন। আপনি আপা ভালো মানুষ, তাই টাকাটা ফেরত দিবেন বলছেন, কিন্তু অনেক মানুষ আছে যারা আমার টাকাটা দিত না, তাই আমার ভাই আপনার অ্যাকাউন্টে টাকা যাওয়ার পরই বিকাশের সেন্ট অফিসে কল করে আপনার অ্যাকাউন্টটা বন্ধ করে দিয়েছে। আপনার অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন করা যাবে না। কেন আমার অ্যাকাউন্ট বন্ধ করবে কেন? আপা এই জন্য আমি দুঃখিত আপা, আমার ভাইটা বুঝতে পারিনি আপা। এখন আমি বিকাশ অফিসে কথা বলছি, আপনার অ্যাকাউন্ট কিভাবে করতে হবে ওরা বলে দিবে। রুহি এবার বিরক্ত হলে সে খোঁজ করে কল কেটে দিল। নিজের অ্যাকাউন্টে ঢুকতে চেষ্টা করলো সে, কিন্তু সত্যিই সে ঢুকতে ব্যর্থ হলো। এরপর সে নিজে কল করলো উক্ত নাম্বারে। কল রিসিভ হওয়ার সাথে সাথে বলল, আমার অ্যাকাউন্ট ঠিক করতে হলে কি করতে হবে? ওপাশের অজ্ঞাত ব্যক্তি বলল, আমি হেড অফিসে কথা বলেছি, ওরা আপনাকে কাছে কল দিবে, ওরা যা বলবে সেটাই করবেন। আপা আল্লাহর দোহাই লাগে, আমার টাকাটা ফেরত দিয়েন। রুহির মেজাজ খারাপ হলো ভীষণ, কিন্তু কি আর করার। কিছুক্ষণ পরে আবারও কল এলো। এরপর কল রিসিভ করতে শুনতে পেল একটা মেয়ের কণ্ঠ, তবে কেমন অদ্ভুত শোনাচ্ছে। সে যাই হোক, ওসবে খেয়াল দিল না রুহি। আপাতত তার অ্যাকাউন্ট ঠিক করতে হলেই হলো। ওপাশে মেয়েটার সাথে অনেকক্ষণ কথা হলো রুহির। মেয়েটা তাকে বলে দিল কি কি করতে হবে। রুহি সেই মোতাবেক কাজ করলো। শেষে মেয়েটি ওকে বলল, আপনার ফোনে একটা পিন গেছে, এই পিন নাম্বারে আমাদের দিন। রুহি জানে পিন নাম্বার কাউকে দিতে নেই, কিন্তু এই সময়ে ওর মাথা কাজ করতে না। দোনামোনা করে করতে করতে রুহি পিন নাম্বারটা দিয়ে দিল সেই মেয়েটিকে। মেয়েটি বলল, আপনার অ্যাকাউন্টে 5 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে, তারপর যার টাকা তাকে দিয়ে দিবেন আপু। মানুষকে ঠকে কখনো ভালো থাকা যায় না, সুখী হওয়া যায় না, একদিন তো মরতেই হবে। ও হ্যাঁ, যার টাকা আপনার অ্যাকাউন্টে এসেছে সে বলেছে 20,000 টাকা থেকে 2,000 টাকা আপনি মিষ্টি খাওয়ার জন্য রেখে দিয়েন। রুহি গদগদ হয়ে বলল, না না, আমার টাকা লাগবে না, রাখছি। কল কাটার 5 মিনিট পর রুহি নিজের অ্যাকাউন্টে ঢুকলো। তারপর যা দেখলো, বেচারির মাথায় যেন আকাশটা ভেঙে পড়ল। এই বিয়ের সময় অনেক টাকা পেয়েছে সে, সব টাকা সে নিজের বিকাশ অ্যাকাউন্টে রেখেছিল। প্রায় 30,000 টাকার মতো ছিল, কিন্তু এখন অ্যাকাউন্ট পুরো ফাঁকা। রুহি বুঝলো তাকে ধোকা দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু যতক্ষণে সে বুঝেছে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হিয়া একগাদা শপিং নিয়ে নাচতে নাচতে নিজের রুমে ঢুকছিল, কিন্তু কারো কান্নার আওয়াজ শুনে ওর পা জোড়া থেমে গেল। হিয়ার রুমের আগে রুহির রুম। হিয়া রুহির রুম পেরানোর সময় শুনতে পেল রুহি কাঁদছে। হিয়া রুহির রুমের সামনে দাঁড়িয়ে দেখতে লাগলো রুহির কান্না। মনে মনে একটা পৈশাসিক আনন্দ পেল সে। হিয়া জানে রুহি কেন কাঁদছে, কারণ রুহির জমানো টাকা আর কেউ নয়, বরং হিয়াই নিজেই নিয়েছে। নাইমের সাহায্য সেই তো কলকাঠিটা নেড়েছে। রুহিকে এভাবে কাঁদতে দেখে হিয়ার ভীষণ হাসি পেল, কিন্তু তা প্রকাশ করলো না হিয়া। শপিং ব্যাগগুলো হাতে নিয়ে রুহির রুমে ঢুকলো সে। চোখে মুখে গম্ভীরতা এনে রুহির পাশে দাঁড়ালো। খুবই উৎকণ্ঠা নিয়ে বলল, এ কি, তুমি কাঁদছো কেন আপা? তোমার সৌমি কোথায়? হিয়াকে দেখে রুহির মেজাজ খারাপ হলো। ও চিৎকার করে বলল, হিয়া আমার মন মেজাজ ভালো না, তুই এখান থেকে যা। হিয়া নাটকীয় কণ্ঠে বলো, ইয়া আল্লাহ, রুহি আপু কাছে, অথচ তার প্রাণের স্বামী এখানে নেই। হায় হায়, এটা কী দন চলে আসলো, হায় হায়। রুহি আগের তুলনায় দ্বিগুণ জোরে চেঁচালো, হিয়া তুই এখানে আর 1 মিনিট থাকলে আর কিন্তু মার খাবি। ভালোভাবে বলছি, এখন এখান থেকে চলে যা। মন মেজাজ ভয়ঙ্কর খারাপ কিন্তু। সে কি, কেন? দেখো তোমার জন্য রসগোল্লা নিয়ে এসেছি। হিয়ার কথা শুনে রুহির চোখের পানি মুছে নিল। হিয়ার হাতের ব্যাগগুলো এইবার যে দেখ সে খেয়াল করলো। রুহি বুড়ো কুচকে তাকালো হিয়ার দিকে, বলল, ব্যাগে কি তোর? ব্যাগে আর বলো না, আজকে নাইমের সাথে একটু বের হয়েছিলাম। একটা শপিং মলে গিয়ে দেখি ওখানে একটা কন্টেস্ট চলছে। উপর হিসাবে আছে 20,000 টাকার শপিংয়ের সুযোগ। কি কন্টেস্ট? হিয়া প্রসঙ্গ বদলাতে চাইল। কন্টেস্ট না ছাই, তোর টাকা দিয়ে এগুলো কিনেছি। মনে মনে হিয়া বলল এসব, আর মুখে বলল, আরে ওসব বাদ দাও, তোমার জন্য মিষ্টি এনেছি। তোমার বিয়েতে আমার পোষা কুকুরটা ছাড়া তো আর কোনো গিফটই দিতে পারিনি, তাই ভাবলাম তুমি আমার আপদ নিজের ঘাড়ে নিয়েছো, সেই খুশিতে একটু মিষ্টি খাওয়াই যাক।
রুহির বিয়েতে হিয়া তো কোনো গিফটই দেয়নি, তাহলে ও কুকুর পেলো কোথায়? রুহি ভাবতে লাগলো হিয়ার কথা। তখন হিয়া মিষ্টির প্যাকেট থেকে একটা মিষ্টি বের করে রুহির সামনে ধরলো। আহ্লাদি হয়ে বলল, নাও নাও মিষ্টি খাও, আমার ফেলে দেওয়া খাবারের চেয়ে এটার টেস্ট ভালো। একে তো রুহির টাকা শোকে কাতর হয়ে গেছে, তার উপর হিয়ার এসব কোঁচামারা কথা একটু ভালো লাগছে না তার। আর এখন সে ঝগড়া মুডেও নেই। হিয়া যখন দেখলো রুহি আর কিছু বলছে না, তাই হিয়া রুহির দিকে নেওয়া মিষ্টিটা নিজেই খেয়ে ফেললো। খেতে খেতে বলল, থাক তোমার খেতে হবে না। এই বলে হিয়া ব্যাগটা নিয়ে রুহির রুমে থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে ছোট করে বলেও গেল, কুকুরের পেটে কখনো ঘিস হয় না, কেন ভুলে যাস হিয়া? তাছাড়া রুচির যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তাতে পচাবাসি খাবার ছাড়া মানুষের রুচি না মুখে। ইয়াক, থু।